আসসালামু আলাইকুম। এসএসসি বায়োলজি কোর্সে সবাইকে স্বাগতম। আজকে আমরা পড়ব জীববিজ্ঞান ২য় অধ্যায়ের জীবকোষ ও টিস্যু এই চ্যাপ্টারটি নিয়ে। তো এখানে হচ্ছে আমরা সিকিউ প্লাস এমসিকিউ এগুলি হচ্ছে পড়ানোর সাথে সাথে সবগুলি কভার করব। কোনটা হচ্ছে সিকিউতে আসে, ক, খ, গ, গহ নাম্বারে কোনগুলি আসে সেগুলি পড়ানোর সময় বলে দেব। প্লাস হচ্ছে এমসিকিউ জন্য কোনগুলি ইম্পর্টেন্ট সেগুলো এখানে আলোচনা করা হবে। অর্থাৎ তুমি যদি এই ভিডিওগুলি দেখতে পারো তাহলে ওভারঅল তোমার হচ্ছে এই চ্যাপ্টার থেকে সিকিউ এমসিকিউ সব কভার হয়ে যাবে ইনশাল্লাহ। তো চলো শুরু করি। তো প্রথম হচ্ছে এখানে যেটা আলোচনা করছে সেটা হচ্ছে জীবকোষ, ঠিক আছে? তো জীবকোষ জিনিসটা কি, বা কোষ হচ্ছে জিনিসটা কি? তাহলে এটা সংজ্ঞা তোমার আসে ক নম্বরে, তাহলে এটা তুমি হচ্ছে কি লিখবা? তাহলে কোষ যদি কাকে বলে তাহলে লিখবা হচ্ছে কি, কোষ হচ্ছে একটা জীবদেহের গঠন ও কাজের একক। তো জীবদেহের গঠন ও কাজের একককে কোষ বলে। জাস্ট এটুক লিখলেও তোমাকে ১ নাম্বার এখানে দিয়ে দিবে, ঠিক আছে? তাহলে এই জিনিসটা কি, গঠন বলতে কি বোঝানো হয়েছে? তুমি ধরো একটা বিল্ডিং, ঠিক আছে? একটা বিল্ডিং যখন তৈরি হয় তখন তার গঠনের একক কি? কোন একটা নির্দিষ্ট একক দিয়ে হচ্ছে সবগুলি গঠিত হয়েছে। যেমন একটা ধরো দেয়াল, বিল্ডিংয়ের দেয়াল সবগুলি হচ্ছে কি এক ইট, একটা ইট জোড়া লাগে হচ্ছে কি সম্পূর্ণ বিল্ডিংটা তৈরি হয়েছে। তাহলে এই ইটকে আমরা বলতে পারি হচ্ছে কি বিল্ডিংয়ের হচ্ছে কি গঠনের একক। ঠিক তেমনিভাবে আমাদের সম্পূর্ণ হিউম্যান বডি বা মানবদেহ এইটা হচ্ছে গঠিত হয়েছে কিভাবে, তোমার এরকম একটা একটা কোষ মিলে হচ্ছে ট্রিলিয়ন ট্রিলিয়ন কোষ দিয়ে। এর জন্য এটাকে বলা হচ্ছে গঠনের একক। আর কাজের একক কেন বলা হচ্ছে? এই যে কোষগুলো আছে না, আমাদের এই কোষের মধ্যে গিয়ে আমরা যে খাবারগুলি খাচ্ছি আলটিমেটলি কোষের মধ্যে দিয়ে আমাদের চলাফেরার শক্তিগুলি উৎপন্ন হচ্ছে এই কোষের মধ্যে। এর জন্য এখানে এটাকে বলা হয়, এখানে হচ্ছে নিউক্লিয়াস থাকে আর অন্যান্য অঙ্গাণু থাকে, সব কাজ হচ্ছে এই কোষের মধ্যে সম্পন্ন হচ্ছে, যে তো জৈবিক কাজগুলি আছে। এর জন্য একে বলা হয় জীবদেহের গঠন ও কাজের একক, ঠিক আছে? তাহলে এখন এটা যদি তাহলে আমরা দেখি বই থেকে একটু দেখে নেই এটা কোথায় আছে। এই যে দেখো, জীবকোষকে জীবদেহের গঠন ও জীবজ ক্রিয়াকলাপের একক বলা হয়, অর্থাৎ কাজের একক বলা হয়, ঠিক আছে? তো এই সংজ্ঞাটা দিলে ক নম্বর হচ্ছে হয়ে যাবে। কিন্তু লুই সিকেভিচ আরেকটা সংজ্ঞা দিয়েছি, সেটা হচ্ছে তোমাদের একটু বুঝিয়ে দেই। সেটা হচ্ছে কি, লুই আর সিকেভিচ, ঠিক আছে, এই দুজন বিজ্ঞানী কি বলেছে? তারা বলেছে হচ্ছে কি একটা বৈষম্য ভেদ্য পর্দা, হ্যাঁ, এই বৈষম্য ভেদ্য পর্দা দ্বারা আবৃত থাকে কিছু একটা জিনিস, ঠিক আছে, যেটা জীবজ ক্রিয়াকলাপের একক। মানে হচ্ছে জীবের কাজের একক, যা অন্য কোনো সজীব মাধ্যম ছাড়াই নিজেই নিজের প্রতিরূপ তৈরি করতে পারে। তারা এরকম একটা জিনিসকে কোষ বলেছেন। তাহলে এই বৈষম্যবদ্ধ পর্দা মানে কি, তারপর হচ্ছে এটা কি বলছে সেটা আমরা বুঝবো। ধরো হচ্ছে একটা কোষ, ঠিক আছে? এটা বোঝার জন্য আমাকে আগে বুঝতে হবে কোষের গঠনটা। তো একটা কোষের গঠন আমরা হচ্ছে আগে দেখে নেই। এটা হচ্ছে ব্রিফলি আলোচনা করি একটা কোষের গঠনে কী কী থাকে। দেন উদ্ভিদ কোষ আর প্রাণী কোষ, ঠিক আছে, দুই ধরনের কোষ আছে। এখন মনে রাখবা উদ্ভিদ কোষে এক্সট্রা কিছু জিনিস থাকে যেগুলি প্রাণী কোষে থাকবে না, সেগুলি হচ্ছে কি কোষ প্রাচীর। এই কোষ প্রাচীর হচ্ছে প্রাণী কোষে আমরা পাবো না। প্লাস্টিড আমরা প্রাণী কোষে হচ্ছে পাবো না, উদ্ভিদ কোষে পাবো। আর হচ্ছে কোষ গোবর। এখন কোষ গোবর হচ্ছে প্রাণী কোষে থাকে, কিন্তু কোষ গোবরটা খুবই ছোট হয় বা একেবারে বা থাকে না এরকম বললেও চলে, ঠিক আছে? কিন্তু উদ্ভিদ কোষে কোষ গোবরটা হচ্ছে থাকে বড়। এই যে কোষ গোবরটা হচ্ছে কি অনেক বড়, ঠিক আছে? তাহলে এখন উদ্ভিদ কোষে যদি দেখি কী কী জিনিস আছে, তাহলে হচ্ছে আমরা দেখবো এখানে কি একদম এই যে বাইরের, ঠিক আছে, বাইরের যে একদম আবরণটা, এই যে এই আবরণটাকে হচ্ছে আমরা বলতেছি হচ্ছে কি কোষ প্রাচীর, ঠিক আছে, একটা প্রাচীর গঠন করতেছে। এই কোষ প্রাচীরের নিচে এই যে তোমার এই যে আরেকটা আবরণ আছে, কি পর্দা আছে, এটাকে আমরা বলতেছি প্লাজমা মেমব্রেন, ঠিক আছে? প্লাজমা মেমব্রেন বলতে পারি বা প্লাজমা পর্দা বলতে পারি, ঠিক আছে, বা কোষ মেমব্রেন বলতে পারি। এর হচ্ছে অনেক নামে আমরা এটাকে ডাকতে পারি, প্লাজমা মেমব্রেন, কোষ মেমব্রেন, ঠিক আছে? মেমব্রেন মানে হচ্ছে পর্দা। তার পরবর্তীতে আমি হচ্ছে এখানে পাবো নিউক্লিয়াস। এই যে জিনিসটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে নিউক্লিয়াস। তো একটা নিউক্লিয়াসের মধ্যে কী কী থাকে দেখো, নিউক্লিয়াসের বাইরেও একটা আবরণ থাকে পর্দার, এই আবরণটাকে আমরা বলতেছি হচ্ছে কি নিউক্লিয়ার মেমব্রেন বলতে পারি আমরা, বা নিউক্লিয়ার আবরণী বলতে পারি, নিউক্লিয়ার পর্দা বলতে পারি, ঠিক আছে? তার পরবর্তীতে আছে তোমার হচ্ছে ভিতরে হচ্ছে কি এই যে তোমার তরল অংশগুলি দেখতে পাচ্ছ, এই যে এই বর্ণের তরল অংশগুলি, এগুলিকে আমরা হচ্ছে বলতেছি হচ্ছে নিউক্লিও প্লাজম, ঠিক আছে, নিউক্লিও প্লাজম। আর এই যে তোমার গোল অংশটা একদম কালো অংশটা, এটাকে বলতেছি নিউক্লিওলাস। তার পরবর্তীতে হচ্ছে আছে এই যে তোমার নিউক্লিয়ার যে ঝিল্লি বা নিউক্লিয়ার মেমব্রেনের মাঝে কিছু হচ্ছে ফাঁকা জায়গা আছে, এগুলিকে আমরা বলতেছি নিউক্লিয়ার রন্ধ্র, ঠিক আছে?
আর এই যে পেঁচানো অংশগুলো এগুলো হচ্ছে কি, এগুলি হচ্ছে তোমার ক্রোমাটিন তন্তু। এই হচ্ছে সম্পূর্ণটা নিউক্লিয়াস। তো এই যে নিউক্লিয়াস আছে, এই নিউক্লিয়াস ছাড়া বাকি সব যে পার্ট আছে সম্পূর্ণ অংশটা হচ্ছে আমরা বলতেছি সাইটোপ্লাজম, ঠিক আছে। তো এখন এই সাইটোপ্লাজমের মধ্যে দুইটা জিনিস থাকে, একটা হচ্ছে তোমাকে যদি বলে একটা হচ্ছে সাইটোপ্লাজমীয় ধাত্র। এই যে তোমার হচ্ছে তরল পদার্থ দেখতে পাচ্ছ না, সবুজ সবুজ তরল পদার্থ, এগুলো হচ্ছে ধাত্র, সাইটোপ্লাজমীয় ধাত্র। আর এখানে থাকে সাইটোপ্লাজমীয় অঙ্গাণু। তাহলে সাইটোপ্লাজমের মধ্যে কী কী থাকে? সাইটোপ্লাজমীয় ধাত্র থাকে, এই যে এইগুলো, যেগুলি তরল পদার্থটা, আর হচ্ছে থাকে কি ধাত্র কেন বলতেছি, কারণ এই অঙ্গাণুগুলোকে সে ধারণ করছে, ঠিক আছে। আর থাকে সাইটোপ্লাজমীয় অঙ্গাণু। তাহলে সাইটোপ্লাজমীয় অঙ্গাণুর মধ্যে কী আছে তোমার, আমরা দেখি এর মধ্যে আমরা পাবো মাইটোকন্ড্রিয়া, এইগুলো হচ্ছে মাইটোকন্ড্রিয়া। তারপর হচ্ছে পাবো এই যে এইগুলো হচ্ছে প্লাস্টিড, ঠিক আছে। তারপর লাইসোজোম, এগুলি আমরা পাবো। তারপর পাবো গলজি বস্তু, এই যে এটাকে বলতেছি গলজি বস্তু। আর হচ্ছে পাবো দেখো এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, এই যে পেঁচানো অংশ নিউক্লিয়াসের সাথে কিছু যুক্ত আছে, কিছু এই যে সাইডে আছে, এগুলো হচ্ছে কি এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, ঠিক আছে। তো এই যে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, এখানে দেখবা হচ্ছে কি এই যে এখানে কিছু কিছু দানার মতো অংশ লেগে আছে না, এই যে এখানে বোঝা যাচ্ছে না যে দানার মতো কিছু কিছু অংশ আছে এখানে। তাহলে এইগুলি হচ্ছে আমরা বলতে পারি কি এটা দানার মতো লেগেছে, মানে অমসৃণ লাগতেছে, মসৃণ না, এগুলোকে বলতে পারি অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। আর এখানে দেখো কোনো দানা লেগে নাই, এখানে হচ্ছে কোনো দানা এখানে লেগে নাই, এই জন্য এটাকে আমরা বলতে পারি মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। তাহলে আমরা কি বলতে পারি এখান থেকে, যে অমসৃণগুলো এন্ডোপ্লাজমিক রেটিকুলামগুলো হচ্ছে নিউক্লিয়াসের সাথে লাগানো থাকে, আর মসৃণগুলো দেখা যায় নিউক্লিয়াস থেকে দূরে থাকে, বা কোষ মেমব্রেন বা কোষ ঝিল্লির হচ্ছে কাছাকাছি থাকে, ঠিক আছে। তো এই যে তোমার দানা দানা অংশগুলি লেগে আছে, এই দানা দানা অংশগুলো কি জানো, যেগুলো এন্ডোপ্লাজমিক রেটিকুলামকে অমসৃণ বানিয়েছে, এগুলি হচ্ছে দানা দানা অংশগুলির নাম হচ্ছে রাইবোজোম। এগুলো হচ্ছে কি রাইবোজোম, রাইবোজোম, ঠিক আছে, এগুলো হচ্ছে রাইবোজোম। আর হচ্ছে কি থাকে এখানে মাঝখানে একটা কোষ গহ্বর থাকে। তাহলে এই হচ্ছে মোটামুটি একটা উদ্ভিদ কোষের গঠন। এখন প্রাণী কোষ যদি আমরা দেখি সেম জিনিস পাবো, কিন্তু কি কি আমরা পাবো না বললাম, উদ্ভিদ কোষে পাওয়া যায়, কোষ প্রাচীর পাবো না প্রাণী কোষে, তারপর প্লাস্টিড পাবো না প্রাণী কোষে, ঠিক আছে, উদ্ভিদ কোষে পাবো। আর কোষ গহ্বর হচ্ছে কি বলছি থাকে না, বা থাকলে অনেক ছোট। এই যে দেখো কোষ গহ্বরটা অনেক ছোট একটা কোষ গহ্বর, ঠিক আছে। তাহলে এখানে কিছু ক্যারেক্টারিস্টিক বৈশিষ্ট্য আছে, বা এখানে তার কিছু আলাদা বৈশিষ্ট্য আছে, তার মধ্যে একটা কি মাইক্রোভিলাস দেখা যায়, এই যে মাইক্রোভিলাস, ঠিক আছে। তো এই জিনিসটা কি কোষ ঝিল্লি আমরা পড়ছি না, যে কোষ ঝিল্লি থাকে বা কোষ আবরণী থাকে। তো ওই কোষ ঝিল্লিটার হচ্ছে কি তোমার আঙুলের মতো, এগুলি দেখতে কি আঙুলের মতো অভিক্ষেপ তৈরি করতেছে না, এগুলি হচ্ছে বলতেছি মাইক্রোভিলাস। তো এগুলির কাজ কি জানো, এগুলির কাজ হচ্ছে তোমার শোষণ তল বাড়িয়ে দেয়, ঠিক আছে, শোষণ তল বাড়ায়, কোষের শোষণ তল হচ্ছে বাড়ায়। এগুলি আমরা বিস্তারিত পর্ব পরে, এখানে জাস্ট একটা রিভিউ। তার পরবর্তীতে সব জিনিস সেম, মাইটোকন্ড্রিয়া, গলজি বস্তু, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, ঠিক আছে। আর এখানে আরেকটা এক্সট্রা জিনিস পাবা, সেটা হচ্ছে কি সেন্ট্রোজোম। এই যে আমি লিখে রেখেছি কি সেন্ট্রোজোম, এই যে সেন্ট্রোজোম হচ্ছে প্রাণী কোষে পাবা, উদ্ভিদ কোষে খুবই কম থাকে, বা থাকে না বললে চলে, নিম্নশ্রেণীর উদ্ভিদ কোষে দেখা যায় থাকতে পারে। এই হচ্ছে সেন্ট্রোজোম, আর বাকি সব জিনিস হচ্ছে সেম, ঠিক আছে। এই হচ্ছে তোমার গঠন। এখন তোমাকে এটা হচ্ছে পরীক্ষা আঁকতে দেয়, এটা হচ্ছে গ নম্বর কোশ্চেনে থাকে যে একটা কোষ আঁকো, উদ্ভিদ কোষ আঁকো বা প্রাণী কোষ আঁকো, তখন তুমি কি এঁকে ফেলবা, ঠিক আছে। আঁকাটা হচ্ছে খুবই সহজ। প্রথমে হচ্ছে কি বাইরে একটা কি দেবা, কোষ প্রাচীর দিবা, উদ্ভিদ কোষ যদি হয়, ঠিক আছে, এটা তুমি হচ্ছে এরকম লেয়ার করে দিয়ে দিবা কোষ প্রাচীরটা। তো কোষ প্রাচীর দেওয়ার পর হচ্ছে কি আঁকবা, ভিতরে আরেকটা হচ্ছে কোষ ঝিল্লি আঁকবা, বা কোষ মেমব্রেন যেটা, সেটা আঁকবা। এর পরবর্তীতে হচ্ছে কি বলছি নিউক্লিয়াস এঁকে দিবা, এখানে নিউক্লিয়াস আঁকবা। তার পরবর্তীতে মাঝখানে একটা কোষ গহ্বর দিবা, দিয়ে হচ্ছে কি সাইটোপ্লাজম, কি এই তরল অংশগুলি কি সাইটোপ্লাজমীয় ধাত্র। এই ধাত্রের মধ্যে কি অঙ্গাণু থাকে, কি কি অঙ্গাণু, মাইটোকন্ড্রিয়া, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, সব হচ্ছে এখানে এঁকে দিবা, তোমার আঁকা কমপ্লিট, ঠিক আছে। তাহলে এইগুলি হচ্ছে তোমার, এটা হচ্ছে কোষ। তাহলে লুইস সিকিবিস যেটা বলেছে যে বৈষম্যবেদ্য পর্দা দ্বারা আবৃত, এই বৈষম্যবেদ্য পর্দাটাই হচ্ছে তোমার কোষ ঝিল্লি, ঠিক আছে, কোষ ঝিল্লি। তাহলে এটা হচ্ছে কোষ ঝিল্লি। তাহলে কোষ ঝিল্লি দ্বারা আবৃত, এটা হচ্ছে কি জীবের ক্রিয়াকলাপের একক, হ্যাঁ। আর এটা হচ্ছে সজীব কোনো মাধ্যম ছাড়াই নিজের প্রতিরূপ তৈরি করতে পারে, একটা থেকে আরেকটা তৈরি হতে পারে। আচ্ছা, এখন হচ্ছে কোষের প্রকারভেদ। তো কোষের প্রকারভেদ হচ্ছে কি কয় ধরনের কোষ আছে, এটা হচ্ছে আমরা বিভিন্নভাবে ভাগ করতে পারি। যেমন কি নিউক্লিয়াসের গঠন, ঠিক আছে, এই যে নিউক্লিয়াসটা দেখলাম আমরা, যে মাঝখানে নিউক্লিয়াস থাকে একটা কোষের, এই নিউক্লিয়াসের গঠন অনুযায়ী হচ্ছে কি কোষকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি, আদি কোষ আর প্রকৃত কোষ। তাহলে দেখো আদি কোষ আর প্রকৃত কোষ জিনিসটা কি, এই নিউক্লিয়াসের গঠনের উপর বিশেষ করে আমরা ভাগ করি। তো আদি কোষ হচ্ছে কি, এটাকে বলা হয় প্রোক্যারিওটিক, ঠিক আছে, প্রোক্যারিওটিক। আর প্রকৃত কোষকে বলা হয় ইউক্যারিওটিক, ইউক্যারিওটিক, ঠিক আছে, যেখানে প্রোক্যারিওটিক মানে আদি, ঠিক আছে। তাহলে তার আদি বৈশিষ্ট্য থাকবে। তো এটা কিসের উপর বিশেষ করে আমরা ভাগ করছি, নিউক্লিয়াসের গঠন। তাহলে এই যে ধরো এটা একটা কি কোষ, ঠিক আছে, এটা একটা কোষ প্রাচীর, কোষ প্রাচীর, এগুলো হচ্ছে সাইটোপ্লাজম, আর এখানে নিউক্লিয়াস আছে, এই যে এটা হচ্ছে নিউক্লিয়াস, ঠিক আছে। তাহলে আদি কোষ যেহেতু বলছে এটা আদি কোষ, তাহলে কি
কিসের উপর বিশেষ করে? নিউক্লিয়াসের গঠন। তাহলে তার যে নিউক্লিয়াসের গঠনটা কী হবে? আগের মানে পুরনের মডেল হবে। তার মানে কি? তার হচ্ছে কি কোনো এই যে নিউক্লিয়াসের মধ্যে কী পড়ছিলাম আমরা, বাইরে থেকে নিউক্লিয়ার ঝিল্লি বা মেমব্রেন, ওই নিউক্লিয়ার ঝিল্লিটা তাহলে থাকবে না। নিউক্লিয়ার ঝিল্লিটা কি এখানে থাকবে না, উঠাই দিলাম। ঝিল্লিটা যদি না থাকে তাহলে নিউক্লিয়ার ঝিল্লির ভিতরে কী কী ছিল তোমার? এখানে আমরা পড়ছি ভিতরে হচ্ছে ছিল কি এই যে ক্রোমাটিন বস্তু ছিল, নিউক্লিওলাস ছিল, নিউক্লিওপ্লাজম ছিল। তাহলে এইগুলি সব হচ্ছে তোমার সাইটোপ্লাজমে ছড়িয়ে ছিটিয়ে যাবে না, যে এখানে ছড়িয়ে ছিটিয়ে থাকবে না। তাহলে এটা কি তোমার সাইটোপ্লাজম হচ্ছে ছড়িয়ে ছিটিয়ে থাকবে। তাহলে প্রথমেই হচ্ছে বলতে হবে যে আদিকোষের ক্ষেত্রে যে তার নিউক্লিয়াসের মধ্যে গিয়ে নিউক্লিয়ার ঝিল্লি থাকে না, বা পর্দাটা হচ্ছে থাকে না, নিউক্লিয়ার ঝিল্লি কি এখানে অনুপস্থিত, নিউক্লিয়ার ঝিল্লি এখানে কি অনুপস্থিত থাকে, ঠিক আছে, থাকবে না। তার মানে হচ্ছে কি এই যে নিউক্লিয়ার বস্তুগুলি আছে বা এর ভিতরে যে বস্তুগুলি, নিউক্লিয়ার বস্তু হচ্ছে কি সাইটোপ্লাজমে ছড়িয়ে ছিটিয়ে থাকবে, ঠিক আছে, সাইটোপ্লাজমে ছড়িয়ে ছিটিয়ে থাকবে। তারপর ছড়িয়ে ছিটিয়ে থাকবে। এখানে হচ্ছে মনে রাখবা কোনো অঙ্গাণু, তুমি যে অঙ্গাণুগুলি পড়েছো একটু আগে, মাইটোকন্ড্রিয়া, এখানে কি মাইটোকন্ড্রিয়া, তারপর হচ্ছে তোমার গোলজি বস্তু, লাইসোজোম, ঠিক আছে, এইসব হচ্ছে অন্যান্য আরও যে অঙ্গাণুগুলো আছে, এই অঙ্গাণুগুলো এখানে হচ্ছে থাকবে না, এই অঙ্গাণুগুলো এখানে হচ্ছে কি থাকবে না। তাহলে কি থাকবে এখানে? শুধুমাত্র থাকবে রাইবোজোম, শুধুমাত্র রাইবোজোম এখানে উপস্থিত থাকবে, রাইবোজোম, ঠিক আছে। আর এখানে হচ্ছে ক্রোমোজোম যে আছে না, আমরা পড়ছিলাম এই যে মাঝখানে এই যে ক্রোমাটিন বস্তু, এটাকে হচ্ছে ক্রোমোজোম বলতেছি। এই ক্রোমোজোমে হচ্ছে শুধু ডিএনএ থাকে, ক্রোমোজোমে শুধু হচ্ছে ডিএনএ থাকে, ঠিক আছে, ক্রোমোজোমে শুধু ডিএনএ থাকে। এগুলো হচ্ছে তাহলে তোমার আদিকোষ বা প্রোক্যারিওটিক যে কোষ আছে সেটা হচ্ছে বৈশিষ্ট্য, ঠিক আছে। আর এখানে আরেকটা জিনিস মনে রাখবা, এখানে ডিএনএ হচ্ছে কি বৃত্তাকার ডিএনএ। তাহলে এই বৈশিষ্ট্যগুলি পড়লে তোমার নাম্বার কোশ্চেন আসলেও পারবা তুমি, তারপর হচ্ছে এমসিকিউ আসলে এখান থেকে পারবা, ঠিক আছে। তাহলে এই হচ্ছে তোমার এইগুলি হচ্ছে আদিকোষের বৈশিষ্ট্য। তাহলে প্রকৃত কোষের বৈশিষ্ট্য কী হবে? তার উল্টাগুলি হবে। তাহলে এখানে নিউক্লিয়ার ঝিল্লি কি উপস্থিত থাকবে, এখানে নিউক্লিয়ার বস্তু কি সাইটোপ্লাজমে ছড়িয়ে ছিটিয়ে কি থাকবে না, সুগঠিত থাকবে। এই যে নিউক্লিয়ার ঝিল্লি বাইরে একটা আবরণ আছে, তার মানে এর ভিতরের বস্তুগুলি কি ছড়িয়ে ছিটিয়ে থাকবে না। তারপর হচ্ছে কি এখানে অবশ্যই অঙ্গাণুগুলি, মাইটোকন্ড্রিয়া, গোলজি বস্তু, লাইসোজোম সব এখানে কি থাকবে। আর এখানে তোমার অবশ্যই রাইবোজোমও থাকবে। তারপর কি ক্রোমোজোম হচ্ছে কি শুধু ডিএনএ না, এখানে ক্রোমোজোমের ডিএনএ, তারপর হচ্ছে হিস্টোন, প্রোটিন এগুলি থাকবে, ঠিক আছে, হিস্টোন, প্রোটিন এগুলির সমন্বয়ে হচ্ছে ক্রোমোজোমটা গঠিত হবে, কিন্তু এখানে শুধুমাত্র ডিএনএ থাকবে। আর এখানে ডিএনএটা হবে তোমার সূত্রাকার, এখানে ডিএনএটা হবে হচ্ছে কি সূত্রাকার। তাহলে এখন হচ্ছে পড়তে হবে উদাহরণ কাদের মধ্যে আছে এগুলি মনে রাখবা, মানে হচ্ছে নিম্ন শ্রেণীর যেগুলি, যেমন কি নীলাভ, সবুজ শৈবাল, হ্যাঁ, নীলাভ, সবুজ শৈবাল, ওখানে আমরা পেতে পারি এইগুলি। আর এই হচ্ছে গঠন, এরকম গঠন আমরা কোথায় পাবো? এরকম গঠন হচ্ছে আমরা পাবো কোথায়? যেমন ধরো প্রকৃত কোষের মানবদেহে আমরা পেতে পারি, আমাদের মানবদেহে পেতে পারি, উন্নত শ্রেণীর জীব, পশু পাখি, এগুলির মধ্যে হচ্ছে আমরা কি আমরা এই প্রকৃত কোষ পেয়ে থাকি। তাহলে এই হচ্ছে গেল তোমার নিউক্লিয়াসের গঠনের উপর ভিত্তি করে কোষের হচ্ছে বিভাগ। তো এটা আমরা বই থেকে হচ্ছে দেখে ফেলি, দেখো আমরা এতক্ষণ যা পড়লাম তা হচ্ছে মিল পাই কিনা। এই যে এদের সুগঠিত নিউক্লিয়াস থাকে না, ঠিক আছে, এর জন্য এদের আদি নিউক্লিয়াসযুক্ত কোষ বলা হয়। তারপরে এদেরকে নিউক্লিয়াস কোনো পর্দা দ্বারা আবৃত থাকে না, আমরা পড়ছিলাম। যার ফলে কি এই যে নিউক্লিয়ার বস্তুগুলি হচ্ছে কি সাইটোপ্লাজমে ছড়ানো থাকে। এখানে কি অঙ্গাণুগুলি কি আছে, মাইটোকন্ড্রিয়া, প্লাস্টিড, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থাকবে না, ঠিক আছে, শুধুমাত্র কি থাকে রাইবোজোম থাকে। তারপর কি ক্রোমোজোমে নেই, শুধুমাত্র কি থাকে বলছি ডিএনএ থাকে, হ্যাঁ। আর এর উদাহরণ কি নীলাভ, সবুজ শৈবাল, ব্যাকটেরিয়া, শেষ। এখন প্রকৃত কোষ হচ্ছে কি তার উল্টা, নিউক্লিয়াস কি সুগঠিত, নিউক্লিয়ার ঝিল্লি দ্বারা মেমব্রেনটা দ্বারা আবৃত থাকবে। তারপর রাইবোজোম সহ সকল অঙ্গাণু উপস্থিত থাকবে এখানে। ক্রোমোজোম কি যে ডিএনএ, প্রোটিন, হিস্টোন দ্বারা গঠিত, ঠিক আছে। তাহলে এর উদাহরণ বলবো মানবদেহ বলতে পারো, মানবদেহের কোষ, ঠিক আছে। তাহলে এইগুলো হচ্ছে তোমার হচ্ছে কি আদিকোষ আর প্রকৃত কোষ। এখন আসো কাজের ভিত্তিতে হচ্ছে আবার আমরা কোষকে দুই ভাগে ভাগ করতে পারি, ঠিক আছে। কাজের ভিত্তিতে আমরা দুই ভাগে ভাগ করব, কি দেহকোষ আর হচ্ছে জনন কোষ। দেহকোষকে বলতেছে সোমাটিক সেল, সোমাটিক ইংলিশে বলা হয় কি সোমাটিক সেল। আর জনন কোষকে বলা হয় গ্যামেটিক, গ্যামেটিক সেল বলা হয়, ঠিক আছে, বা একে গ্যামিটো বলতে পারি, সংক্ষেপে আমরা গ্যামিটো বলতে পারি। তাহলে এখন এখানে দেহকোষ কি কাজের উপর ভিত্তিতে যেহেতু ভাগ করা হয়েছে, তার মানে এর কাজ হচ্ছে কি কাজ ভিন্ন। মনে রাখবে দেহকোষ হচ্ছে কি জীবের দেহ গঠন করে, ঠিক আছে, জীবের দেহ গঠন করে, দেহ গঠন করে। তাহলে এখানে কোষের যে বিভাজন, হ্যাঁ, এখানে কোন পদ্ধতিতে বিভাজন হয়? মাইটোসিস,
মনে রাখবা মাইটোসিস পদ্ধতিতে এখানে বিভাজন হয়। তো কোষ বিভাজন এই হচ্ছে মনে রাখবা এই যে একটা কোষ থেকে যে অনেকগুলো কোষ সৃষ্টি হয়, একটা কোষ থেকে 2টা থেকে 4টা 8টা এরকমভাবে হচ্ছে সমস্ত দেহ আমাদের গঠিত হয়েছে। এগুলো হচ্ছে কোষ বিভাজন, ঠিক আছে? তো এই কোষ বিভাজনের মধ্যে পদ্ধতি আছে কি, তোমার মাইটোসিস আছে, মিওসিস আছে, ঠিক আছে? তাহলে এই পদ্ধতিগুলোর মধ্যে মাইটোসিস হয় কোথায়? দেহকোষে মাইটোসিস ঘটে। তাহলে এর মাধ্যমে কি হয়? জীবের দেহ গঠন হয়। তো এই কোষ বিভাজন সম্পর্কে আমরা পরবর্তীতে অধ্যায়ে বিস্তারিত জানবো। শুধুমাত্র জেনে রাখো দেহকোষে কি হয়? মাইটোসিস পদ্ধতিতে কোষ বিভাজন হয়, ঠিক আছে? তো এই মাইটোসিস পদ্ধতিতে বিভাজিত হয়ে কি হয় তোমার? এখানে হচ্ছে গিয়ে তোমার একটা কোষ থেকে অনেকগুলো কোষ তৈরি হয়, বিভিন্ন হচ্ছে কি হয়? অঙ্গ প্রত্যঙ্গগুলি হচ্ছে কি তৈরি হয় মাইটোসিস কোষ বিভাজনের মাধ্যমে, ঠিক আছে? ধরো একটা জীব যে তৈরি হয়েছে একটা মাত্র কোষ থেকে, আমরা জানি সমস্ত জীব হচ্ছে তৈরি হয়। এই যে একটা কোষ থেকে তৈরি হয়, কোষ থেকে যখন তৈরি হয় তখন কি আমরা যখন বড় হয়ে যাই তখন শুধু একটা কোষ থাকে না, অনেকগুলো কোষ থাকে। তাহলে কিভাবে তৈরি হয়? অবশ্যই বিভাজন প্রয়োজন হয়। এই একটা কোষ হচ্ছে বারবার বিভাজিত হয়ে 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 একটা থেকে প্রায় ট্রিলিয়ন ট্রিলিয়ন কোষ দিয়ে একটা জীবদেহ গঠিত হয়, ঠিক আছে? তো এই বিভাজনটার মধ্যে যেটা হচ্ছে দেহের গঠন করতেছে, অঙ্গ প্রত্যঙ্গ তৈরি করতেছে, সেটা হয় মূলত মাইটোসিস বিভাজন পদ্ধতিতে, ঠিক আছে? এটা হচ্ছে দেহকোষ। জনন কোষ, তাহলে এই জনন কোষটা কখন হয়? জীবের যখন হচ্ছে কি যৌন জনন হচ্ছে প্রক্রিয়ায়, ঠিক আছে? যখন জনন হবে, এই জনন প্রক্রিয়া হচ্ছে কি তখন এই জনন কোষ হচ্ছে তৈরি হয়। তাহলে এই প্রক্রিয়াটা হচ্ছে কি মনে রাখবা, কোথায় থেকে জনন কোষটা তৈরি হয়? মনে রাখবা হচ্ছে মাতৃকোষ, ঠিক আছে? জনন মাতৃকোষ। এই জনন মাতৃকোষ থেকে হচ্ছে কি হয়? জনন মাতৃকোষ থেকে তৈরি হয় আমাদের জনন কোষ, ঠিক আছে? জনন মাতৃকোষ থেকে তৈরি হয় জনন কোষ। তাই মনে রাখবা জনন কোষ কি কি আছে যদি বলে, তাহলে হচ্ছে বলবা হচ্ছে কি শুক্রাণু আর হচ্ছে ডিম্বাণু। শুক্রাণু আর ডিম্বাণু হচ্ছে কি জনন কোষ। আর জনন মাতৃকোষ থেকে হচ্ছে এই জনন কোষটা আসে। এর জন্য জনন মাতৃকোষ মনে রাখবা 2n, আর জনন কোষ হচ্ছে n। 2n n কি এগুলো হচ্ছে তোমরা পরবর্তীতে কোষ বিভাজন অধ্যায়ে গিয়ে হচ্ছে জানবা। জাস্ট আপাতত জেনে রাখো জনন মাতৃকোষ হচ্ছে 2n আর এটা হচ্ছে n। আর এই যে জনন কোষ তৈরি হয় এটা কোন বিভাজন প্রক্রিয়ার মাধ্যমে তৈরি হয়? এটা হচ্ছে মিওসিস। এটা হচ্ছে মিওসিস কোষ বিভাজন প্রক্রিয়ার মাধ্যমে তৈরি হয়, ঠিক আছে? এই হচ্ছে তোমার জনন কোষ। তো এই যে জনন কোষ হচ্ছে বললাম শুক্রাণু ডিম্বাণু, ঠিক আছে? তাহলে এই যে শুক্রাণু ডিম্বাণুর মধ্যে হচ্ছে কি জানো? মাতৃকোষে যতটুকু ক্রোমোজোম থাকে, এই যে দেখো 2n যদি থাকে এখানে হয়ে যাচ্ছে n। তার মানে মাতৃকোষের অর্ধেক সংখ্যক ক্রোমোজোম ধারণ করতেছে। কোষ কাকে বলে? কোষের বিভাজন, এগুলি সম্পর্কে আলোচনা। আর কোষের চিত্র 2টা যে আঁকছে এগুলি তোমরা অবশ্যই প্র্যাকটিস করবা, এগুলো হচ্ছে সৃজনশীল আসবে। আর বাকিগুলি হচ্ছে আমরা পরবর্তীতে প্রত্যেকটা অঙ্কনের সম্পর্কে বিস্তারিত জানবো। ধন্যবাদ।